প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। নির্বাচন হয়ে গেছে, অনেক আলোচনা সমালোচনা ছিল, অনেক উত্তেজনা ছিল। আপনি প্রথমে ঢাকা 18 আসনে নির্বাচন করার কথা ছিল, তারপরে ঢাকা 8-এ চলে আসলেন। কি কারণে? কোনো যৌক্তিক কারণ ছিল? আমি ঢাকা 18 সবকিছু অফিস টফিস গুছিয়েছিলাম, তো সন্ধ্যা পর্যন্ত আমি সবকিছু যে নমিনেশন কালকে সাবমিট করব, এবং ঢাকা 18 থেকেও আমি নমিনেশন পেপার তুলেছিলাম অফিস থেকে। তো আমাকে সবাই হুট করে জানালো যে তোমাকে ঢাকা 8-এ যেতে হবে। তো আমি বললাম কেন? বলছে যে এটা খুবই চ্যালেঞ্জিং জোন। তো আমাদেরও আরও 2-3 জন জোটের প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সবাই বললো যে মাফও চাই, দোয়াও চাই এখান থেকে। তো এখানে বেসিক্যালি আমি তো নাগরিক কমিটির আহ্বায়ক ছিলাম, তো শহীদ ওসমান হাদী ভাই আমার কমিটিতে ছিল। তো ওনার প্রতি একটা আমার দায়িত্ববোধের জায়গা আছে। আবার উনি যে একটা কালচারাল ফাইট করেছিলেন সেটার প্রতি আমি সহমর্মী, এবং উনি যে রাজনৈতিক একটা নতুনত্ব ধারা নিয়ে এসেছেন সেটার প্রতিও আমি সহমর্মী। সেই জায়গা থেকে চ্যালেঞ্জিং জোন হলো, আমি দায়িত্বটা কাঁধে নিয়েছি এবং সবাইকে বলেছি ঠিক আছে আমি করব। তো রাতে ফাইল টেল গুছিয়ে পরের দিন সাবমিট করি এবং আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছে, পরে ফাইট করি। এই ফাইটে কতটা চ্যালেঞ্জ ছিল? আমরা তো অনেক কিছু দেখেছি, অনেক ক্লিপ দেখেছি, ভোট কেন্দ্রে আপনার উপরে হামলার ঘটনাও দেখেছি। আপনি একটা বৃহৎ দল, যিনি প্রার্থী তিনি অনেক বেশি ক্ষমতাশালী, এখন তিনি উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর, এক সময় মেয়র ছিলেন, কয়েকবারের এমপি ছিলেন, তার সাথে যে লড়লেন শেষ পর্যন্ত আপনি, কতটা ফাইট হয়েছে আপনার? আমার অনেক বেশি ফাইট হয়েছে, কারণ ঢাকা 8টা হলো প্রত্যেকটা যারা ক্ষমতায় আসে তাদের জন্য প্রেস্টিজ ইস্যু, এবং প্রশাসনিক জায়গাটার তাদের জন্য প্রেস্টিজ ইস্যু। লাইক দ্যাট এখানে হলো আপনার সুপ্রিম কোর্ট আছে, সাথে সাথে হলো আপনার সচিবালয় আছে, বায়তুল মোকাররম থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল রয়েছে। ফলত এখানে অনেক জায়গায় প্রার্থীদেরকে কম্প্রোমাইজ করতে হয়। তো যার জন্য আমি কিন্তু সেই ক্ষেত্রে একদম সবাইকে না বলে দিয়েছি যে এখানে জনগণের জায়গাটা আমি প্রতিষ্ঠা করতে চাই। লাইক দ্যাট যারা হকার আছেন, মানে তারা তো নিরীহ মানুষ, ফলত তাদের দোকানগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিশাল একটি চক্র কাজ করে, এবং ঢাকাতে বড় এই হকার্স অথবা ছোট ছোট দোকানদার রাস্তার পাশে তাদেরকে বসিয়ে বড় ধরনের বাণিজ্য করে। তো আমি তাদেরকে সলিউশন দিয়েছিলাম যে আমি তোমাদেরকে লাইসেন্স করে দিব সরকার থেকে, সরকার তোমাদেরকে নিরাপত্তা দিব, আমরা একটা বড় মার্কেট করব, দখলমুক্ত করে জায়গা, সেক্ষেত্রে তোমাদের পুনর্বাসন করা হবে। তো শুধু একটা না, এরকম অনেক সমস্যা ছিল, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির হলো হেডকোয়ার্টার এখানে। তো আমার প্রত্যেকটা জায়গার চ্যালেঞ্জ হলো কভার করতে হয়েছে, এবং চ্যালেঞ্জিং জোনগুলা মারিয়ে হলো আমার সামনে যেতে হয়েছে। আর আসি প্রার্থীর ক্ষেত্রে, মির্জা আব্বাস সাহেব হলো এখানে বিএনপির বড় একজন ফাইন্যান্সার। তো আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে পলিটিক্যাল এগুলো হলো বিশেষত চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির মাধ্যমে ওই টাকাগুলা তুলে থাকে। তো উনি ছাত্রদল, যুবদলেরও ফাইন্যান্সার, ফলত ওই জায়গা থেকে যার নুন খায় তার তো একটু গুণ গাইতেই হবে। সেই জায়গা থেকে সকল দেখলাম বুদ্ধিজীবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হুট করে যারা বাংলাদেশের অনেক ভালো মানুষ মনে করেছি, তারাও তার গুণ গাইতে শুরু করলো। পরে খোঁজ নিয়ে বুঝলাম যে একটু নুন খাইছে সবাই। আর সাথে সাথে এখানে আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে ডাকাতরা যেভাবে যায়, এভাবে হলো 200-300 লোক নিয়ে হলো ডাকাতিও করেছে। প্রিজাইডিং অফিসার দিতে হবে, ক্যাশ টাকা লাগবে, এটা হলো বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। তো এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে হলো আমার যেতে হয়েছে। তো এটা হলো মানে সব দিক থেকেই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু আমি একটা ডেডিকেশনের জায়গায় গিয়েছিলাম, যেটা হলো আমার প্রথমে মসজিদে গিয়েছিলাম ক্যাম্পেইনের জন্য। কেন গিয়েছিলাম? আমি যখন ক্যাম্পেইন শুরু করি, সবাই আমাকে মেসেজ দিল যে ওসমান হাদী ভাইয়ের মতন ক্যাম্পেইন করতে হবে। তো ওসমান হাদী ভাই মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন করতো, মসজিদ ভিত্তিক সোসাইটি সবার সাথে কিন্তু জড়িত। আমিও সেটার মধ্যে ঢুকেছি, আলহামদুলিল্লাহ ওইখানে ভালো সাকসেস পেয়েছি। এবং শহীদ ওসমান হাদী ভাই ইউনিক জিনিস বাংলাদেশে ক্রিয়েট করেছেন, আমি সেই এরিনাটা খুঁজে পেয়েছি, এবং উনি আমার জন্য পথ অনেক সহজ করে দিয়ে গিয়েছেন। যেই ভোটগুলো আমি পেয়েছি এগুলো শহীদ ওসমান হাদী ভাইয়ের ভোট, এবং উনি এই চ্যালেঞ্জিং জোনটা প্রথমেই চ্যালেঞ্জ করে গিয়েছেন। ফলত আমারও ওইখানে চ্যালেঞ্জ করতে অনেক বেশি সুযোগ হয়েছে ওনার দেখানো পথে, এবং অনেক চ্যালেঞ্জিং ছিল সর্বদিক থেকেই, মিডিয়া, ব্যুরোক্রেসি, ডিপ স্টেট, সর্ব জায়গা থেকে চ্যালেঞ্জিং ছিল। তো লাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং যতটুকু,
এটা বিএনপি প্রেস্টিজ হিসাবে নিয়েছে এবং চাঁদাবাজি এই রাজত্বটা টিকিয়ে রাখতে চেয়েছে। প্রশাসনও সেখানে এমন একজন লোককে চেয়েছে যার মধ্য দিয়ে যে আমাদের পচাগোলা যে সমাজটা আছে সেটা তারা চালাইতে পারবে, শাহবাগ ফুল মার্কেটের মতন এরকম অসংখ্য জায়গায় চাঁদাবাজি করতে পারবে। সে রাজত্বটা টিকিয়ে রাখার জন্য এই পরিস্থিতির দিকে গিয়েছে। তো আমার বিশ্বাস জনগণ অনেক বেশি ভোট দিয়েছে এবং আমার 3 ঘন্টা আমি দেখেছিলাম ভোট কাউন্টিং অফ ছিল, সেই সময়টা তারা ইঞ্জিনিয়ারিং করেছে, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট ডাকাতি করেছে, জনগণের রায়কে তারা নিয়ে গিয়েছে। আমার সামনে সুযোগ ছিল যে সবাইকে নিয়ে মাঠে এসে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ আমি এড়িয়ে গিয়েছি, কারণ আমি মনে করি গণতন্ত্রে কোনো রক্ত না, গণতন্ত্র হলো শান্তিপূর্ণ জিনিস। এবং পুরো বাংলাদেশে আমি যতদিন রাজনীতি করি আমি অহিংস জায়গাটা, শান্তিপূর্ণ জায়গাটায় আমি চুজ করেছি এবং এই ভিত্তিতেই আমি করব। এবং আমি যখন ইনকিলাব মঞ্চ মাঠে আন্দোলনের জন্য নামলো শহীদ ওসমান হাদিবের হত্যাকাণ্ডের জন্য, ওই সময় আমি শান্তিপূর্ণ আচরণ করেছি এবং প্রিভিয়াসলি আমি শান্তিপূর্ণ আচরণ করেছি। আমি শান্তির পক্ষে, আমি কোনো যে গুন্ডা মাস্তান এদের সাথে জড়িয়ে পড়ে মারামারি পুরো মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলা সেই জায়গাটাতে না। আমি আমার কিছু হোক এটা নিয়ে আমি দ্বিধান্বিত নই, না, আমি জনগণকে শান্তি দিতে চাই। কিন্তু নির্বাচনের দিন দুপুরবেলাও আপনার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সত্যি করে বলবেন কি আপনি কি মানে বিশ্বাস করতে পেরেছিলেন যে এত ভোট আপনি পাবেন এবং জয়ের কাছাকাছি গিয়ে আপনি হেরে যাবেন? এই চিন্তা কি মাথায় কাজ করেছিল? আমি আর প্রত্যেকটা জায়গায় যখন আমি কথা বলেছি, মানুষের যে রেসপন্স পেয়েছি, আমি 1 সপ্তাহ আগে বুঝেছি দেয়ার ইজ এ সামথিং হ্যাপেনিং। কারণ মানুষ যেভাবে রেসপন্স দিচ্ছিল, মহিলারা বাসা থেকে খাবার নিয়ে নেমে না যাচ্ছিল, হাততালি দিচ্ছিল সবাই। এবং নির্বাচনে যখন আমি কেন্দ্রগুলোতে যাচ্ছিলাম সেখানে ব্যাপক রেসপন্স পাচ্ছিলাম এবং আমি সবগুলো অডিয়েন্সকেও কানেক্ট করেছি, আলেম, তরুণ, জেনজি, ওল্ড, সবাইকে আমি কানেক্ট করে ফেলেছি আমার কমিউনিকেশন প্রসেসের মাধ্যমে। এবং নির্বাচনের দিন যখন আমি মির্জা আব্বাস মহিলা কলেজে গেলাম, সেখানেও অনেক ইরেগুলারিটিস দেখতে পেলাম। পরবর্তীতে যখন আমি এটা এক্সপোজড করলাম, পরের কেন্দ্রে গেলাম, সেখানে আরও বেশি ইরেগুলারিটিস পেলাম, অনেক যেগুলো হলো গণতন্ত্রের সাথে যায় না, অর্থাৎ একটি দলের পক্ষে সবাই মিলে কাজ করতেছে। সেগুলো যখন আমি এক্সপোজড করলাম, সবার সামনে প্রকাশ করলাম, আমাকে স্লেজিং করা হলো এবং এক পর্যায়ে আমার মাথায় ঘুষি দেওয়া হলো এবং আমাকে ওই দিন তো মেরেই ফেলতো। পরবর্তীতে আর্মি ছিল পাশে, তারা এসে আমাকে উদ্ধার করেছে এবং সেখানে ভোট কেন্দ্রের বাহিরে এবং ভিতরে প্রায় 10,000 পিপল ছিল এবং সবাই টার্গেটেড মানুষটা ছিলাম আমি। এবং সবাই একই কথা বলেছিল যে মির্জা আব্বাসের এরিয়ায় তুমি এসেছো কেন, কত বড় সাহস তোমার। তো আমি বলেছি যে গণতন্ত্রের স্বার্থে আমার যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। সেদিনও আমি সাহস করে গিয়েছিলাম, অনেকে নিষেধ করেছিল। আমি প্রার্থী, আমার ভোট কেমন পড়ছে, কি হচ্ছে সেটা তো আমার দেখার অধিকার রয়েছে। আমি আমার অধিকারের জায়গা থেকে গিয়েছি, পরে আমাকে উদ্ধার করেছে। তখন থেকে আসলে রেজাল্ট পরিবর্তন হওয়া শুরু থেকে সব কিছুই এই যে জোর যার মুল্লুক তার এই কাজগুলো তারা শুরু করেছে। আরেকটা বিষয়ে, আপনি এই যে রাজনীতি করছেন 24-এর আন্দোলন থেকে এই পর্যন্ত, আপনি আপনার জীবন নিয়ে অনেকবার শঙ্কা প্রকাশ করেছেন। শরীফ ওসমান হাদি, যাকে নিয়ে বিরতির আগে কথা বললেন, তিনিও আমাদের এই শোতে এসেছিলেন, তাকেও এই প্রশ্নটি করেছিলাম, আপনাকেও সেই প্রশ্নটি করতে চাই। নিজের জীবনের প্রতি কোনো হুমকি রয়েছে কিনা, কি মনে করেন? এটা তো শুধু আমার জীবন না, বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে হুমকির মুখে। আপনি ওভার ব্রিজের নিচে দিয়ে যাবেন, কখন এটা ভেঙে পড়ে ওই নিরাপত্তা নাই। এবং বাংলাদেশের যেই ধরনের পরিস্থিতি, লিফটে উঠছেন, লিফটে নিচে যাচ্ছেন, লিফটের যে পরিস্থিতি এখন, যে কোনো সময় লিফট ছিঁড়ে পড়ে যায়। জীবনের আসলে কোনো কারোই বাংলাদেশে নিরাপদ না। একদিকে তো হলো আমাদের এখানে অব্যবস্থাপনা রয়েছে, সার্বিক আইন শৃঙ্খলার অবনতি। অন্যদিকে আমরা কিন্তু একটা বস্তিতে বসবাস করি, যে বস্তিটা হলো কাঁটাতার দিয়ে ঘেরা এবং সেখানে হলো কাঁটাতারের ওই পারে বাবুরা বড় বড় অস্ত্র রেডি করে রেখেছে এবং তাদের জন্য এখানে এসে আপনাকে হত্যা করে দেওয়া একদম তাদের জন্য নিত্য মাফিক একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, ওইখান থেকে অনেকগুলো পরিচালিত হয়েছে এবং তারা এখানে করে ওইখানে চলে গিয়েছিল। আমাদের 3 দিকে তো হলো কাঁটাতার দিয়ে বেষ্টিত আমরা একটি বস্তি এবং আমাদের একদিকে বঙ্গোপসাগর। তো আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা এটা ঠিক করব, ফলত দিল্লি কখনো ঢাকাকে মেনে নেয়নি আর মেনে নেওয়ার চেষ্টা তারা করবে না। কিন্তু আমরা বলেছিলাম ঢাকা ঢাকায় থাকবে, সাউথ এশিয়াতে ঢাকা কারো কাছে মাথা নত করবে না। যেহেতু আমরা মাথা নত করবো না, সেহেতু বারবার আমাদের এই জন্য আমরা দিব না, শির তো চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে।
ফলত আপনার যখন অধিকার থাকবে, প্রাইড থাকবে, আপনি জাতি হিসাবে, বাংলাদেশি হিসাবে, সেটা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। শুধু জিয়াউর রহমান না, অসংখ্য মানুষ এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফলত সেই অনিশ্চয়তা জীবন নিয়ে তো আমাদের থাকেই, যে আশঙ্কাটা থাকে। তবে আমরা জীবনের যে নিরাপত্তা, নিশ্চয়তা, এটা কোনো মানুষের কাছে মনে করি না। আমি ব্যক্তিগতভাবে যেটা কোরআনে আছে, মানে সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন, কোরবানি, মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য আসলে। ফলত আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি, ওনার কাছে আমার জীবন, ওনার কাছে মৃত্যু। সরকার বদলেছে, সিস্টেম কি বদলাবে? সিস্টেম তো এটা বদলানোর ইচ্ছা থাকতে হবে, কিন্তু সরকার যেটা ক্ষমতার পালাবদল হয়েছে, রানী গিয়েছে, রাজা এসেছে, কিন্তু সিস্টেমের পরিবর্তনের কোনো কিছু হয়নি, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেকে আমাদেরকে বলে যে একই কথা বারবার বলা হয় যে সিস্টেম পরিবর্তন, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তো যে আগে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী গুন্ডা হলো চালাইতো, এখন বিএনপির অনেক সন্ত্রাসী গুন্ডা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা চালাচ্ছে। যে রবিউল ইসলাম ডিরেক্টলি একজন সন্ত্রাসী। তো এটা পরিবর্তন হয়েছে, এক দল গিয়েছে, আরেক দল এসেছে, এক চোর গিয়েছে, আরেক চোর এসেছে, ডাকাত এসেছে, আরো বড় এসেছে। তারা পরিবর্তন মানুষের হয় না, এরই তাদের হয়তো ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবং যে মানুষগুলো জীবনে স্বপ্ন দেখতো না যে তারা জেল থেকে বের হবে কিনা, সেই মানুষ তাদেরকে মুক্ত করে দিয়েছে। এখন মানুষের উপরে তারা নির্যাতন চালানোর প্রস্তুতি নিচ্ছে। দেখেছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে, দোকানদাররা হলো দোকান অফ করে রেখেছে, বা চাঁদাবাজদের জ্বালায় তারা দোকানদারি করতে পারতেছে না। আপনি দেখেছেন যে এমন একটা লোকরে নিয়েছে যে দুর্নীতির, সমঝোতা এবং চাঁদাবাজির শব্দটাকে পরিবর্তন করে সমঝোতার মাধ্যমে হলে এটাকে জায়েজ করতে চাচ্ছে। সে মানুষটাকে দিয়েছে রেল, নৌ এবং সড়কে, যেখানে সবচেয়ে বড় দুর্নীতি হয়ে থাকে। তাহলে মানুষের নিরাপদ জীবন কোথায়? সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই।